রূপনগর নামক এক ছোট্ট গ্রামে বিমলা বেগম তার দুই ছেলে, এক মেয়ে এবং বড় ছেলের বউকে নিয়ে বসবাস করত। দুই ছেলের মধ্যে বড় ছেলের নাম ছিল রফিক আর ছোট ছেলের নাম ছিল শফিক। শফিক জমিদারের জমিতে চাষবাস করে বেশ ভালো পরিমাণ টাকা পয়সা উপার্জন করত। আর অন্যদিকে বড় ভাই প্রতিদিন সকাল সকাল বাজারে ফল নিয়ে যেত। সেই ফল বিক্রি করে অল্প কিছু টাকা আয় হতো। তাই বিমলা বেগম এবং তার মেয়ে টুম্পা বড় ছেলে এবং বড় ছেলের বউকে একেবারেই সহ্য করতে পারত না। অন্যদিকে ছোট ছেলে শফিককে বেশ ভালোবাসত, কারণ সংসারের কম বেশি সব খরচ শফিক বহন করত। মা, আজকে দুপুরে কি রান্না করব? ফ্রিজের মধ্যে মনে হয় ইলিশ মাছ রাখা আছে, তাহলে 3 পিস ইলিশ মাছ আমার জন্য, টুম্পার জন্য আর শফিকের জন্য রেঁধে ফেলো। জলদি রাতে যাও, বেলা তো বয়ে গেল, ছেলে আমার এসে পড়বে তো নাকি? যাও তো, বেলা হয়ে যায়। মা, আপনার বড় ছেলেও তো ইলিশ মাছ পছন্দ করে, ওনার জন্য 1 পিস দেই মা। না না না, মাথা খারাপ নাকি? ওর ইলিশ মাছ খাওয়া লাগে নাকি? ওর তো শাক আর ডাল হলেই হয়ে যায় নাকি? এরপর মধুমিতা দুপুরের রান্না বান্না করতে থাকে। একটু পরে তার ননদ টুম্পা সেখানে এসে হাজির হয়। ভাবি, তোমায় না আমি বলেছি প্রতিদিন সকাল সকাল আমার গোসলের পানিটা তুলে রাখবে, তুমি আজও তুলে রাখোনি কেন বলো তো আমায়? আহারে বোন, এত কাজের ফাঁকে কখন যে ভুলে গেছি মাথাতেও নেই, আমায় এবারের মতো ক্ষমা করে দে বোন, তুই যা, আমি একটু পরেই ভরে দিচ্ছি। না না, ওরম করে বললে কি আর হবে নাকি? এই কয়টা মাত্র ঘরের কাজ, তার মধ্যেই আবার এটা ওটা ভুলে যাও, দেখ ভালো লাগে না। এরপর মধুমিতা পুকুর পাড়ে পানি ভরতে যায়। সেখানে প্রতিবেশী কাকলির সাথে দেখা। আরে মাসিমা, কেমন আছো? শরীর স্বাস্থ্য ভালো আছে তো? হ্যাঁ, আর কিভাবে ভালো থাকি রে মা, একটা মাত্র ছেলেকে কত আয়েশ করে বিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই ছেলের বউটা তো ছেলেকে নিয়ে আলাদা হয়ে শহরে চলে গেল। এই বুড়ি বয়সে এখন একা একাই কাজকর্ম করে খেতে হয়, শরীরে দেয় না রে মা। এই যে এখন বাড়ি গিয়েও আবার ঘর ঝাঁটু দিতে হবে, থালা বাসন ধুতে হবে। আহারে, তোমার কত কষ্ট হয় গো, এই বুড়ি বয়সে এত কিছু কেরম করে করো? চলো দেখিনি, আজকে তোমার কাজে আমি তোমায় একটু সাহায্য করে দিব কাকলি মাসি। না রে মা, তোর শাশুড়ি আর ননদ তো ভালো না, ওরা জানতে পারলে অত্যাচার করবে, যেতে হবে না বলেছি, সেতেই খুশি রে সোনা। আরে দূর দূর, এসব কি বলছো গো? আমার শাশুড়ি আর ননদ মোটেও অমন না, তারা বিষয়টা বুঝবে, তুমি আমায় নিয়ে চলো তো। এরপর মধুমিতা কাকুলি বুড়ির বাড়িতে গিয়ে কাজে সাহায্য করে দেয়। ও মামা, ভাবিকে সেই কখন পানি আনতে পাঠিয়েছি, ভাবি তো এখনো এলো না, আমি গোসল কখন করব? পুকুর পাড়ে তো মাঝে মধ্যে ভিড় থাকে না, সেই জন্য হয়তো বা দেরি হচ্ছে, এসে যাবে তো। না মা না, অনেকক্ষণ হয়ে গেছে, এখনো আসেনি, বিষয়টা কিন্তু স্বাভাবিক লাগছে না, বুঝেছো কি বলেছি? তাই নাকি? তাহলে তো বিষয়টা পরখ করে দেখতে হচ্ছে, তুই থাক, আমি বাহিরে গিয়ে দেখে আসি। কিরে জমিদারের নাতি, আমার মেয়েকে গোসলের পানির জন্য অপেক্ষা করিয়ে এই প্রতিবেশীর বাড়িতে এসে আড্ডা দিচ্ছিস? এত সাহস হয়ে গেল নাকি? হ্যাঁ? না মা, আসলে কাকলি মাসির একা একা কাজকর্ম করতে খুব কষ্ট হচ্ছিল তো, তাই ভাবলাম একটু কাজে সাহায্য করে দিয়ে এরপর টুম্পার পানিটা নিয়ে যাই। কাকলি মাসির জন্য দরদ একবারে উতলে পড়ছে, তো জামাইকে নিয়ে কাকলির বাসাতেই এসে থাকো না, আমার বাড়িতে আমার ছোট ছেলের টাকায় অন্ন ধ্বংস করার কি প্রয়োজন? তোমার জামাইয়ের তো মুরদ নেই 2 টাকা বেশি উপার্জন করার, তার বউয়ের আবার দয়ার শরীর। তখনই কাকলি বুড়ি সেখানে আসে।
হ্যাঁ গো, মেয়েটাকে বকছো কেন? ওকে বকো না, ওকে আমিই আসতে বলেছি, ও তো আসতে চায়নি। ওকে বকো না, নিয়ে চলে যাও। তোমার থেকে এখন আর আমার জ্ঞান নিতে হবে না। নিজে তো নিজের ছেলে আর ছেলের বউটাকে বাড়ি ছাড়া করে একা বাড়িতে থাকছো, এখন আবার আমার ছেলের বউটাকে নিয়েও মাথা নষ্ট করার বাহানা। ওসব ভালো মতো বুঝি। এই যে বৌমা, আমার সাথে বাড়ি চলো ভালো চাইলে। শফিক বাবা, মাছ এনেছিস কেন? ফ্রিজে তো আগে থেকেই মাছ আছে রে বাপধন। বাজার থেকে আসার সময় তাজা আর বড় ইলিশ মাছ দেখে লোভটা সামলাতে পারলাম না মা, তাই আগে থেকেই নিয়ে এলাম। হ্যাঁ মা, ইলিশ মাছ ভাজা আমার যা পছন্দ, আমায় একটু গরম গরম ভেজে দিও তো। ছোট ভাইয়ের টাকার খাবার খেতে খুব মজা, তাই না? অত ইলিশ মাছ ইচ্ছা করে তো নিজে কোনোদিন বাড়িতে ইলিশ মাছ এনেছিস নাকি? প্রতিদিন তো কাজে থেকে খালি হাতে ফিরিস। আর আমার এই ছেলেটা দেখতো কত ভালো মন্দ নিয়ে আসে, অপদার্থ বড় ভাই। মা গো, তুমি তো আমার অবস্থা জানো, যে টাকা পয়সা রোজগার করি তা দিয়ে বউয়ের মুখে দুবেলা খাবারও দিতে পারি না। ছোট ভাইটা না থাকলে কবেই পথে বসতাম। ইলিশ মাছ কেমন করে আনবো গো মা? মন খারাপ করো না মা, আমিও একদিন কামাবো। আহ মা, এসব কি হচ্ছেটা কি? আমি এত বড় একটা মাছ আনার পরেও তুমি আরেকটা মাছের জন্য বড় ভাইকে কথা কেন শোনাচ্ছ মা? কাজ থেকে ফিরে এসব কিন্তু রোজ রোজ ভালো লাগে না মা। হয়েছে, বড় ভাইয়ের তরফদারি করতে হবে না। মাছটা হাতে দিয়ে পুকুর থেকে গোসল ধুয়ে আয়। হ্যাঁ রে শফিক ভাই, সংসারের বড় ভাই হওয়া সত্ত্বেও এই সংসারের জন্য আমি কিছুই করতে পারলাম না রে ভাই। এই জীবনটা বড়ই ব্যর্থ লাগে। তুই জমিদারের কাছে আমার বিষয়ে একটু কথা বলে আমাকেও কাজের ব্যবস্থা করে দে না রে ভাই। বড় ভাই, জমিদারের কাছে এর আগেও আমি তোমার বিষয়ে অনেকবার আলাপ করেছি। বেটা এক্কেবারে পাজি, একদমই ভালো না, কোনো সাহায্যই করতে চায় না, না পেরে কাজ করি ওটার জমিতে, বুঝেছো? তাহলে কি আমাকে আজীবন তোর রোজগারের উপরই বসে খেতে হবে? তোদের আমি কোনোদিনই করে খাওয়াতে পারবো না রে ছোট, বল না আমায়, বল। ভালো লাগে না আমার, কিচ্ছু ভালো লাগে না। আহারে বড় ভাই, তুমি অত ভেঙে পড়ছো কেন? নিজের ছোট ভাইয়েরটাই তো খাচ্ছ নাকি? পর কারোটা তো খাচ্ছ না। তুমি মায়ের কথা এগুলো একদমই ভেবো না। এবার জলদি বাড়ি চলো বড় ভাই, আমার কি যে খিদা লেগেছে। দুপুরে পরিবারের সবাই মিলে খেতে বসে। শফিক বাবা, নে নে, তোর জন্য গরম গরম ইলিশ মাছ ভেজেছি, ভালো মতো খা রে বাবা, লাগলে আরো নিবি, বুঝেছিস? মা, আমার প্লেটে ইলিশ মাছ দিলা না কেন? আমাকে দাও না মা, আমারও তো খুব ক্ষুধা পেয়েছে। ও বউ, দাও না আমায়। ওহো, যা করো না তোমরা। না না না, তোমার মাছ খাওয়া যাবে না, তোমার তো অ্যালার্জি আছে না। তুমি কি ভুলে গেছো? তোমার মাছ নেই, তুমি খেও না মাছ, বুঝেছো? আমি এসব কি শুনতে পাচ্ছি বড় ভাবি? মা, ভাইয়ের জন্য তোমরা ইলিশ করনি? হ্যাঁ, আমি শুনতে চাই মা, জবাব দাও। না, ওর জন্য ইলিশ করিনি। ওর ইলিশ লাগে নাকি? এই সংসারে যে যেমন রোজগার করবে সে সেমনই খাবে, বুঝেছিস? ও যেদিন ইলিশ আনবে ও ওই দিন ইলিশ পাবে, এর আগে পাবে না, পাবে না। অত জবাবদিহি করতে পারবো না তোদের। খাবার খা চুপচাপ, যত সব ঝামেলা। তুমি চুপচাপ খাবার খেতে পারো, কিন্তু আমি বড় ভাইকে ছাড়া ইলিশ মাছ খাবো না। আমি বড় ভাইকে আমার ইলিশ মাছ দিয়ে দিব দরকার পড়ে তো, তাও আমি একা খাবো না মানে খাবো না। ছি মা, ছি। আরে ছোট ভাই, ওরকম করিস না মায়ের সাথে। মা তো আমার খেয়াল রেখেই আমার জন্য ইলিশ ভাজেনি। তোর ভাবি বললো না আমার অ্যালার্জি আছে, তো তাই। আয় আয়, আমরা সবাই একসাথে খাই, আয় রে ভাই। বউ, আমায় তুমি ক্ষমা করে দিও। আজকে আমার মতো অপদার্থ স্বামী পেয়ে এই সংসারে তোমার কোনো সম্মান নেই। আরে ধুর ধুর,
তোমায় কে বলেছে আমি সম্মান পাই না? মা আর টুম্পা আমায় কত ভালোবাসে জানো? তুমি তো সারাদিন বাসায় থাকো না, তাই জানো না। তুমি ওইসব নিয়ে একদম ভেবো না। তুমি আশেপাশের লোকেদের সাথে কথা বলে একটু দেখো না, তারা যদি তোমায় একটু ভালো কাজের ব্যবস্থা করে দিতে পারে। বুঝলি রে শফিক বাবা, টাকা পয়সা কিন্তু অনেক কামিয়েছিস, এবার সময় থাকতে বিয়েটা করে নে। হ্যাঁ ভাইয়া, বিয়েটা করে নাও না। আমার একটা ভাবির খুব ইচ্ছে, ভাবির সাথে ঘুরবো ফিরবো, কত মজা করব। ইস, ভাবলেই ভালো লাগে আমার। তা তোর ভাবসাব দেখে মনে হচ্ছে ঘরে বড় ভাবি নেই, বড় ভাবির সাথে এসব করতে পারিস না। ধুর ধুর, ওটা কি ভাবি নাকি? ওটা তো একটা কাজের জি। কি কি বললি তুই? তুই ভাবিকে কাজের জি বললি? মা, ও কি বললো এটা? ওকে কিছু বলবে না মা তুমি? এই মা! আহারে টুম্পা, চুপ কর না, কোন জায়গায় কি বলতে হয় সেটাও জানিস না। আর শফিক, আমার আর আমার মেয়ের উপর তোর বড় ভাই ভাবির জন্য এরকম করে চিৎকার করবি না, বুঝেছিস কি বলেছি? এই বাড়িতে তো আমার বিয়ে করতেও ভয় লাগে, তোমরা যদি বড় ভাবির মতো আমার বউয়ের সাথেও এমন আচরণ করো তখন আমার কি হবে? না ভাইয়া, নতুন ভাবির সাথে এমন আচরণ করব না। নতুন ভাবি তো আর বড় ভাবির মতো ছোট লোক ফকিন্নি হবে না। আর তুমিও তো অনেক টাকা পয়সা কামাই করো। আহারে চুপ থাক, সত্য কথা এভাবে বলতে নেই। এর কিছুদিনের মধ্যেই শফিকের পাশের গ্রামের মস্ত বড় ব্যবসায়ীর মেয়ে কলাবতীর সাথে বেশ ধুমধাম করে বিয়ে হয়ে যায়। এই যে ছোট বৌমা, এই ঘরটা তোমার ঘর। এখন থেকে এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে। আর কোনো ঝামেলা হলে আমায় অথবা বড় বউকে বলবে, বুঝেছো? ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে নিজের মায়ের মতোই ভালোবাসবো। এই কথা বলে ছোট বউ যেই কিনা বড় বউয়ের পায়ে ছুঁয়ে প্রণাম করতে যাবে, তখনই, আরে আরে ভাবি, তুমি এসব কি করছো? ওনার পায়ে ধরে প্রণাম কেন করছো? উনি তো এই বাড়ির ওমন কেউ না। হ্যাঁ বৌমা, এইসব তুমি কি করছোটা কি? এরকম কাজ করার আগে এখন থেকে আমায় জিজ্ঞাসা করে করবে। যাকে তাকে পায়ে ধরে প্রণাম করতে যাবে না। এ বাড়িতে প্রণাম শুধু আমার পা ধরেই করবে, বুঝেছো কি বলেছি? এমন ভুল যেন আর না হয়। শফিক, সমস্যাটা কি আমায় বুঝিয়ে বলো তো। আমি বড় ভাবির পা ছুঁয়ে প্রণাম করতে গেলে তোমার মা আর বোন অমন করে কেন উঠলো? বড় ভাবি তো মায়ের সমানই হয়, এতে অপরাধটা কোথায় করলাম? আসলে ভেবেছিলাম এইসব বিষয় তোমাকে পরে বলবো কলাবতী, কিন্তু মনে হচ্ছে আজই বলতে হবে। আসলে বড় ভাবিকে মা এবং বোন কেউই পছন্দ করে না, বুঝেছো? সেজন্যই। কিন্তু কেন? উনি তো অনেক ভালো মানুষ, পছন্দ কেন করবে না? তখনই বড় বউ মধুমিতা সেখানে আসে। হ্যাঁ রে ছোট, তখনই হতভাগীর পায়ে ধরে প্রণাম করেছিস, কিন্তু তোকে কিছুই দিতে পারিনি। অনেক খুঁজে খাজে এই যে পিতলের ঘড়াটা নিয়ে এসেছি। আমার বিয়ের সময় আমার বাবা এই একটা জিনিসই আমায় দিতে পেরেছিল। এটা তুই রাখ রে বোন, এটাই দিলাম তোকে, কিছু মনে করিস না, বেশি কিছু দিতে পারলাম না। ভালোবেসে কেউ কাউকে ছোট কিছু দিলেও সেটা আর ছোট থাকে না গো দিদি। ও দিদি, আমার শাশুড়ি আর ননদ তোমায় দেখতে কেন পারে না? আজকে তোর অনেক আনন্দের একটা রাত, আজকের রাতে এসব আলাপ থাক বোন, অন্য কোনো দিন বলবো না হয়। পরদিন সকালে মধুমিতার শাশুড়ি বিমলা তার ঘরে আসে। এই রে বৌমা, আজকে সকাল সকাল এখনো বিছানা থেকে উঠিসনি কেন? রান্না বান্না করতে হবে না? ঘরে নতুন বউ এসেছে, ভুলে গেছিস নাকি? হ্যাঁ মা, এই তো এক্ষুনি যাব। অনেক জ্বর আর ঠান্ডা লেগেছে মা, ওষুধ খাচ্ছিলাম, একটু পরে বেরোচ্ছি। অমনি অমনি বাহানা শুরু হয়ে গেছে তাই না? নতুন বউকে দেখে এখন তাকে দিয়ে কাজ করাতে চাইছিস, সেই জন্য বাহানা দিয়ে বিছানায় বসে আছিস। খুব ভালো মতো বুঝেই সব, বুঝেছিস? না মা, অমন কিছু না মা, আমার সত্যি অনেক জ্বর উঠেছে। যাই হোক, আমি এক্ষুনি যাচ্ছি মা। এরপর অসহায় মধুমিতা সেই জ্বর শরীর নিয়ে রান্না করতে থাকে। তখনই ছোট বউ কলাবতী সেখানে আসে। আরে দিদি, তুমি এই কম্বল মুড়ি দিয়ে রান্না করছো যে, তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি?
হ্যাঁ রে ছোট, অনেক জ্বর উঠেছে তো, তাই শরীরটা শীত লাগছে, এই জন্য এইভাবেই রান্না করছি রে। তোর কিছু লাগবে? হ্যাঁ, তুমি এই অসুস্থ শরীর নিয়ে রাত্রে এলে কেন? আমায় কেন বললে না শুনি? যাও উঠো এবার, আমি আজকে ঘরের সব কাজ করব, তুমি বিশ্রাম নেবে। আরে দূর পাগলি মেয়ে, নতুন বউ সে কিনা রান্না করবে? যা তো ঘরে গিয়ে বিশ্রাম কর, আমার অভ্যাস আছে তো। তখনই ননদ টুম্পা সেখানে আসে। ভাবি, তোমায় না আমি বলেছি সকাল সকাল আমার ঘরটা ঝাড়ু দিয়ে রাখবে? কি অপরিষ্কার ঘর রে বাবা, উফ, আমার অ্যালার্জি উঠে যাচ্ছে। এই টুম্পা, তুমি দেখছো না ভাবির শরীরটা কত খারাপ? তাছাড়া তোমার নিজের ঘরটা তুমি নিজেও তো ঝাড়ু দিতে পারো না কি? তুমি কি ছোট বাচ্চা যে ঝাড়ু দিতে জানো না? হ্যাঁ, বুঝলাম না। কি বলছোটা কি এইসব নতুন ভাবি? আমার কাজকর্ম করে অভ্যাস নেই, তোমরা থাকতে আমি কাজ করব কেন? তাছাড়া কাজ করলে আমার হাতে ব্যথা করে অনেক, বুঝেছো? আরে ছোট, তুই চুপ কর না, কি বলছিস? এই টুম্পা, তুই যা, আমি একটু পরেই তোর ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি রে বোন। না ভাবি না, আজকে তুমি ওর ঘর ঝাড়ু দিবে না, দরকার পড়লে আমি ঝাড়ু দিয়ে দিব। তুমি বিশ্রাম করো, যাও। টুম্পা, তোমার ঘরটা আমায় দেখিয়ে দাও তো। এরপর ছোট বউ তার ননদ টুম্পার ঘর পরিষ্কার করে দেয়। ভাবি, একটু আগে তো আমায় কাজ নিয়ে কতগুলো জ্ঞান দিলে, এখন তুমি কি এমন ঝাড়ু দিলে? ঘরে তো ময়লাই সরলো না, আবার দিয়ে দাও ঝাড়ু। মানে কি? আমি তো ঘরের মধ্যে কোনো ময়লা দেখতে পাচ্ছি না টুম্পা। তারপরেও যদি আমার ঝাড়ু তোমার যথেষ্ট মনে না হয়, নিজের ঘরটা নিজেই ঝাড়ু দিয়ে নাও, বুঝেছো? আমার ঘরের অন্য কাজকর্মও আছে, সারাদিন ধরে তোমার ঘর ঝাড়ু দিতে থাকবো নাকি? হ্যাঁ, বড় ভাবি তো কোনোদিন আমার সাথে এমনভাবে কথা বলেনি, আর তুমি নতুন এসে এমনভাবে কথা বলছো? তুমি তো খুবই বাজে একটা মহিলা, ছি ছি ছি। বড় ভাবি আমার মতো প্রতিবাদ করেনি বলেই তোমরা মা বেটি মিলে তার উপর এত বছর ধরে অত্যাচার চালাচ্ছ। আহা গো দিদি, তোমার মাথাটা কি পরিমাণ গরম হয়ে আছে, জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। ইস, এই শরীরটা নিয়েও তুমি এত বছর ধরে কতভাবে কাজ করে যাচ্ছ, কেউ কোনোদিন সাহায্য করেনি, তুমি কাউকে কিছু বলো না কেন দিদি? হ্যাঁ রে ছোট, তুই আমার মাথায় এরমভাবে হাত বুলিয়ে দিচ্ছিস? ছোটবেলায় মাও ঠিক জ্বর উঠলে এমনভাবে হাত বুলিয়ে দিত। এই বাড়িতে আসার পর আমার শাশুড়ি আর ননদকে আমার মা আর বোনের চোখে দেখে আসছি, সেই জন্য তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি না রে। আর আমি বিশ্বাস করি ঘৃণাকে একমাত্র ভালোবাসা দিয়েই কাটানো যায়। ছোট বৌমা, তোমার থেকে আমার এমন আশা ছিল না। তুমি আমার আদরের দুলালির সাথে আজকে খারাপ ব্যবহার করেছো কেন? না মা, এটা একদমই ভুল কথা। আমি তো আপনার মেয়ের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, সে ভুল করছিল, সেই ভুলটাকে আমি ধরিয়ে দিয়েছি। এই যে বৌমা, আমার সাথে বেশি মুখ নাড়বে না। আমার ছেলে বেশি টাকা রোজগার করে, আর তুমি বড় ঘরের মেয়ে দেখে তোমার সাথে ভালো ব্যবহার করেছি, সেটাকে আমার দুর্বলতা ভাববে না। সংসারের 12টা বাজিয়ে দিব। হ্যাঁ, এই বাড়িতে থাকতে হলে আমার সাথে আর আমার মায়ের সাথে ভালো আচরণ করবে, বলি দিলাম। মা, আপনি যেহেতু আমার স্বামীর আয় রোজগারের কথা বলেই দিলেন, তাহলে এই বাড়িতে যদি আপনাদের আমার স্বামীর কামাই খেতে হয়, তাহলে আমার সাথেও বুঝে শুনে আচরণ করবেন। না হলে আমারও 2 মিনিট লাগবে না আমার স্বামীকে বলে আপনাদের ঘর থেকে বের করে দিতে, বুঝেছেন? আমার স্বামী কিন্তু জানে আপনারা কতটা খারাপ। মা, এটা কি হলো তোমার মুখের উপরে? আরে, সব রোগের চিকিৎসাই বিমলার কাছে আছে, এবার দেখবি এই রোগের চিকিৎসা কেমন করে করি। এরপর শুরু হয়ে যায় মা মেয়ের নাটক। আরে মা, তুমি এইখানে বসে আছো কেন? আর টুম্পা ওরকম করে কাজে কেন? কি হয়েছেটা কি তোমাদের? আর কি হবে রে বাবা, তোর মাটা একটু খারাপ, তুই তো জানিস। তাই বলে এতটাও খারাপ না যে তোর বউয়ের গালমন্দ শুনতে হবে। তোর বউ হুমকি দিবে বাড়ি থেকে বের করে দেওয়ার, তাই আগে থেকেই বসে অভিজ্ঞতা অর্জন করছি। আজও কাল হোক বের তো করেই দিবি রে বাবা, তোরা তো বউয়েরটাই শুনবি। তোদের মা তো খারাপ, তাই না? তোর এই যুবতী বোনটাকে নিয়ে পথে নামতে হবে। 10টা মাস পেটে রেখেছি এই দিন দেখব বলে।
কি বলছো মা? কলাবতী তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, বাড়ি থেকে বের করে দিবে বলেছে? না না না, এটা তো হতে পারে না। চলো তো, কলাবতীর কাছে যাচ্ছি, চলো চলো। এরপর শফিক তার বউকে বলে, বউ, আমি এইসব কি শুনতে পাচ্ছি? তোমার থেকে তো আমার এরকম আশা ছিল না। তুমি নাকি আমার মাকে ইচ্ছা মতো কথা শুনিয়েছো, বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছো। আমি মানছি আমার মা এবং বোন আমার বড় ভাই ভাবির সাথে অনেকটাই অন্যায় করে, কিন্তু তাই বলে জন্মদাত্রী মাকে তো আমরা ঘর থেকে বের করে দেওয়ার কথা বলতে পারি না নাকি? হ্যাঁ, আমি তোমার মাকে এই কথা বলেছি, কিন্তু তোমার মা আর বোন আমার সাথে যে কেমন আচরণ করলো সেটা কিন্তু তোমায় বলেনি। সুতরাং অর্ধেক কথা শুনে আমার উপর চেঁচামেচি বন্ধ করো শফিক। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোর বউ তো ঠিক বলেছে। আসলেও আমি তোর সংসারে আগুন লাগাচ্ছি, আমার কথা বিশ্বাস করিস না। আমি চলে যাই বাবা। কলাবতী, মায়ের কাছে এক্ষুনি ক্ষমা চাও, এক্ষুনি ক্ষমা চাও। তুমি বুঝেছো কি বলেছি? ক্ষমা চাও মায়ের কাছে এক্ষুনি। কি কি বললে তুমি? তুমি আমায় ক্ষমা চাইতে বলছো? আমি ক্ষমা কেন চাবো? আমি তো কোনো ভুল করিনি। আর উনারা এত খারাপ জানা সত্ত্বেও তুমি উনাদের কথাই বিশ্বাস করছো? এখন তো মনে হচ্ছে উনাদের সত্যি ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়া উচিত। ইনাদের কাছে ছেলের বউয়েরা শুধুই কাজ আর টাকার মেশিন। এরকম মায়ের কথা বিশ্বাস করতে তোমার লজ্জা লাগে না? তুমি তো জানো উনি কেমন নাকি? আমার মাকে বের করতে চাইলে তোকেই বের করে দিব। হ্যাঁ রে পাগলি মেয়ে, কেন ওদের সাথে মুখ নাড়তে গেলি? ইস, গালটা কেমন লাল হয়ে গেছে। কেন আমার জন্য ওদের সাথে শত্রুতা করছিস ছোট? কেন আজকে আমার জন্য ওরা তোর সাথে এমন করলো? সব দোষ আমার। তুমি কাঁদছো কেন বড় ভাবি? তুমি একদম কাঁদবে না। আমি তো কোনো ভুল করিনি। আমি কেন ওদের কাছে ক্ষমা চাইবো? আমি তো নিজের চোখে দেখছি সত্যটা কি। আমি সত্যটাকে সত্য বলবো, ভুলটাকে ভুলই বলবো। এতে আমার সংসার ভেঙে গেলে ভেঙে যাক। তখনই তাদের শাশুড়ি সেখানে আসে। আহা গো ছোট বৌমা, তোমার গালটা কেমন লাল হয়ে আছে গো। ও বড় বউ, তোমার সখীর গালে বরফটা ভালো মতো ডলে দিও গো। আহা গো, এবার বুঝেছো ঠেলা? মা, ও মা, আপনি ওর সাথে এমনটা কেন করলেন? আপনার আমার উপর রাগ, আপনি আমায় মারতেন, ওকে কেন এমন করলেন মা? মেয়েটার কোনো দোষ নেই মা, কোনো দোষ নেই। বড় ভাবি, তুমি ওনার কাছে কেন কাঁদছো? যেই মানুষটা তার নিজের ছেলেদের মধ্যেই ভেদাভেদ করে। আমরা তো পরের মেয়ে, আমাদের সাথে উনি এর চেয়ে ভালো আর কি করবে? উনার মতো মানুষের কাছে এর চেয়ে বেশি আর কোনো আশা নেই। ঠিক ধরেছিস, তুই খুবই বুদ্ধিমান। এই পৃথিবীতে আমি সবার প্রতি স্বার্থপর। আমি নিঃস্বার্থ শুধু নিজের প্রতি আর নিজের মেয়ের প্রতি। সুতরাং আমার সাথে আর আমার মেয়ের সাথে সামনে থেকে বুঝে শুনে ব্যবহার করবি। আর এই যে বড় বউ, সামনে থেকে ছোট বউকে উস্কে দিয়ে ঝগড়া বাঁধাতে চাইলে তোকেও ছাড় দিব না বলে দিলাম, কিন্তু সবই বুঝি আমি। এভাবেই কেটে যায় দীর্ঘ সময়। একদিন বেশ ধুমধাম করে গ্রামের জমিদারের ছেলের সাথে টুম্পার বিয়ে হয়ে যায়। জমিদার বাড়িতে টুম্পা রানীর মতো জীবনযাপন করছিল। তার জীবনে সুখের আর কোনো অভাব ছিল না। কিছুদিন পর হঠাৎ একদিন বিমলা বেগম অসুস্থ হয়ে যায়। তাকে হসপিটালে ভর্তি করার পর ডাক্তার বলে, আপনাদের মায়ের মাথায় টিউমার ধরা পড়েছে, খুব শীঘ্রই এর অপারেশন করাতে হবে, না হলে বড় ধরনের কোনো অঘটন ঘটে যেতে পারে, বুঝেছেন? হ্যাঁ রে শফিক, আমার কাছে কিছু জমানো টাকা আছে, তাহলে তুইও কিছু টাকার সাহায্য কর ভাই। জলদি জলদি মায়ের অপারেশনের ব্যবস্থাটা করে ফেলি। চল রে ভাই, চল। কিন্তু বড় ভাই, কয়েকদিন আগেই তো টুম্পার বিয়েতে অনেক টাকা খরচ করে ফেলেছি। এখন তো আমার হাতে অত টাকা নেই। দেখি, আমি একটু টুম্পার কাছে দেখি কোনো সাহায্য করতে পারি কি না। মায়ের অবস্থা শুনে টুম্পা তার স্বামীর কাছে আসে এবং তার মায়ের জন্য সাহায্য চায়। কিন্তু টুম্পার স্বামী সঙ্গে সঙ্গেই কোনো সাহায্যের জন্য না করে দেয়। ভাইয়া, আমি আমার স্বামীর কাছে সাহায্য চেয়েছি, কিন্তু উনি বলেছে কোনো সাহায্য করতে পারবে না। এখন আমি তো পরের ঘরের সংসার করি, আমার আর কি বা করার আছে ভাই বলো? তোমরা দেখো মায়ের কোনো ব্যবস্থা করতে পারো কি না।
মা যদি সুস্থ হয় তবে আমায় ফোন দিও, না হলে আর দরকার নেই। এরপর শফিক আর রফিক বাড়িতে এসে তাদের বউদের কাছে তার মায়ের অবস্থা বলতে থাকে। এবার মনে হয় মাকে আমরা আর বাঁচাতে পারবো না। মা, হ্যাঁ রে ছোট, তোর বড় দিদি হিসেবে আজকে তোর কাছে একটা জিনিস চাই। বিয়ের সময় তোর গায়ে অনেক গহনা দেখেছিলাম, তুই দয়া করে সেই গহনাগুলো দিয়ে মায়ের জীবনটা ভিক্ষে দে। তোর হাতেই এবার সব রে ছোট, দয়া কর ছোট, দয়া কর। হ্যাঁ দিদি, তুমি এসব কি বলছো? ওই মহিলার জন্য আমি আমার গহনা বেচবো? ওই মহিলা আমাদের দুজনের সংসারটা আগুনের মতো ছাই করে দিতে চেয়েছে। এই সবই ওর কর্মফল। ও মরুক, এটাই ওর শিক্ষা হবে, উচিত শিক্ষা। হ্যাঁ রে ছোট, দোহাই লাগে, ওরূপ করে বলিস না ছোট। ও তো আমাদের মা। মা বাবারা যদি ভুল করে সন্তানরা কি তাদের ফেলে দিতে পারে রে ছোট? আর তুই যদি এরকম করিস তাহলে ওদের মধ্যে আর তোর মধ্যে তফাৎটা কোথায় রবে? তুই সাহায্য কর ছোট। ও দিদি, আমার কাছে তোমার হাঁটু গেড়ে অনুরোধ করতে হবে না গো। ছোটবেলায় মাকে হারানোর পর এই বাড়িতে এসে তোমাকে পেয়ে যেন নিজের মাকেই পেয়েছি। তোমার জন্য স্বর্ণ বিক্রি করা তো দূরের কথা, নিজের জীবনটাও দিয়ে দিতে পারবো। কোনো ব্যাপার না দিদি, তুমি খুব ভালো মানুষ। এরপর কলাবতী তার সমস্ত স্বর্ণ তার স্বামীর কাছে দেয় এবং শফিক ও রফিক সেই স্বর্ণ শহরে বিক্রি করে তার মায়ের চিকিৎসা করায়। এর কিছুদিনের মধ্যেই বিমলা বেগম সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। সে নিজের ভুল বুঝতে পেরে খুবই অনুতপ্ত হয় এবং বলে, ও মায়েরা, আমায় তোরা ক্ষমা করে দিস। তোরা পারলে এই মাটাকে ক্ষমা করে দিস। আজ তোদের জন্যই আমার জীবনটা বাঁচলো। যাদের চোখে দেখতে পারতাম না তাদের করুণাতেই জীবনটা বেঁচে গেল। আর যেই মেয়েকে এত ভালোবাসতাম সেই মেয়েটা আমায় দূরে ঠেলে দিল, একটু খবরও নিল না। এরপর থেকে বিমলা বেগম তার ছেলের বউদেরকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসত। এভাবেই দুই বউ মিলেমিশে সুখের সংসার গড়ে তোলে।